দর্শক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে উন্মুখ বিএনপির নেতাকর্মীরা। ঢাকার পূর্বাচলে প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ। এ নিয়ে আরও জানাতে ৩০০ ফিট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু। আমরা ভোর থেকে দেখছিলাম যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, বলা যায় যে নেতাকর্মীদের ঢল নেমেছে। এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? আতিক, আসলেই নেতাকর্মীদের ঢল। এখানে রাত থেকেই নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান করছেন। শুধু ঢাকায় নয়, সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। বিশেষ করে ঢাকা সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ থেকে এসেছেন, তেঁতুলিয়া থেকে এসেছেন। আমি আসার পর অনেকের সঙ্গে কথা বলেছিলাম, অনেকে নির্ঘুম রাত কাটিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে আপনি দেখবেন যে নেতাকর্মীরা এখনও স্লোগান দিচ্ছেন। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় স্লোগান দিচ্ছেন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাদরে বরণ করার জন্য স্লোগান দিচ্ছেন। সাথে তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানের নামেও স্লোগান দিচ্ছেন তারা। আপনি জানেন এখানে গতকালকে রাত থেকে প্রচণ্ড শীত এবং বাতাস। এরপর থেকে এখানে এই শীত এবং বাতাসকে উপেক্ষা করে নেতাকর্মীরা এখানে আছেন। তারা প্রত্যাশা করছেন তাদের নেতা আসবেন, তার নেতাকে এক নজর দেখবেন, যিনি দীর্ঘ প্রায় ১.৫ যুগের বেশি সময় ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন যুক্তরাজ্যে। সেখান থেকে তিনি ফিরবেন আজকের দুপুর ১২টায়। তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। তো আমি নেতাকর্মীদের দেখাচ্ছি এখানে অনেকেই শীতের রাত ছিল, রাতে এখানে তারা এখানে অপেক্ষা করেছিলেন। এখন তারা বলছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আপনি জানেন দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছে তারেক রহমান, এবং যে ছাত্র জনতার জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের পরও তার দেশে আসার কথা থাকলেও কিন্তু নানা প্রক্রিয়ার কারণে, নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারেননি। সম্প্রতি তিনি তার ফেসবুক স্ট্যাটাসও তিনি জানিয়েছিলেন তিনি কেন দেশে আসতে পারছেন না, এবং তার অবস্থানের কথা। তারপরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল নেতাকর্মীদের মাঝে এবং দলের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে যে তিনি আসলে কবে ফিরবেন। কিন্তু গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এরপর থেকে নেতাকর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব রয়েছে। তো এই আশাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই এই রাজধানীর যে পূর্বাঞ্চলে ৩০০ ফিট রয়েছে, ৩০০ ফিটের যে নাসার ল্যান্ডের যে গেট রয়েছে, গেটের পাশেই এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে তারা ভাষণ দিবেন। মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসে ভাষণ দিবেন। গতকালকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং যে তারেক রহমানের প্রত্যাবর্তনের যে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক, তিনি জানিয়েছেন যে তারেক রহমান মূলত এখানে আসার পরেই তিনি একাই বক্তব্য রাখবেন। কিছুক্ষণ বক্তব্য শেষে এখান থেকে তার মা যে এবারকের হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সেখানে যাবেন। সেখান থেকে তার গুলশানের যে বাসা ১৯৬ নম্বর বাসা, সেখানে তিনি উঠবেন। আতিক, বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জি বাবলু, থাকেন আপনি সেখানে। আমাদের আরেক সহকর্মী আশেকেন প্রিন্স অন্য প্রান্তে রয়েছেন। প্রিন্সের কাছে আমরা চলে যেতে চাই। আশেকেন প্রিন্স, আমরা বিএনপির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমানের বাইরে বিএনপির অন্য কোনো নেতা এখানে আসলে বক্তব্য রাখার কোনো কথা আছে কিনা, যদি জানান আমাদেরকে। আতিক, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন এবং দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। পরবর্তীতে বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি আসবেন এই ৩০০ ফিটে, যেখানে তাকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে এবং সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তো যতটুকু আমরা খবর পাচ্ছি যে তারেক রহমানের ছাড়া অন্য কেউ বক্তব্য রাখবেন না। তো তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু এরই মধ্যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা উচ্ছ্বসিত, আনন্দিত এবং উজ্জীবিত। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। আতিক, আপনাকে একটু জানিয়ে রাখি যে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় এবং সে সময় তিনি ১৮ মাস কারাগারে ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালের সেপ্টেম্বরে তাকে মুক্তি দেওয়া হয় এবং ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি সপরিবারে লন্ডনে যান। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে চিকিৎসা সম্পন্ন হবার পরেই মূলত তিনি আজকে
বাংলাদেশে আসছেন দীর্ঘ 17 বছর পর। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে 2009 সালে দলের সম্মেলনে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। পরবর্তীতে 2018 সালে বেগম খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দেওয়া হয় এবং সে সময় এর পরপরই তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। তো বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের বক্তব্য প্রচারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তিনি ভার্চুয়ালি বিভিন্ন বক্তব্য দিতেন এবং সেটি দলীয় যে বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে তিনি বক্তব্য রাখতেন। তো এই সবকিছু শেষ করে আজকে তিনি ঢাকায় আসছেন, বাংলাদেশে আসছেন এবং সে কারণে বিএনপির যারা নেতাকর্মী এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং প্রচারণা চালাবেন। সে কারণে তারা উজ্জীবিত এবং উচ্ছ্বসিত। তারা বলছেন যে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন এবং সে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে এখানে যারা রয়েছেন তারা সবাই কিন্তু প্রত্যাশা করছেন। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে 12টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখান থেকে তিনি সরাসরি 300 ফিটে চলে আসবেন, যেখানে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। আতিক। জি প্রিন্স, থাকুন আপনি সেখানে। আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশও রয়েছেন অন্য প্রান্তে। আকাশ, আপনার কাছে জানতে চাই যে কয়েক লক্ষ নেতাকর্মী যেহেতু এখানে জমায়েত হবে, সেক্ষেত্রে কেউ যদি অসুস্থ হয়ে যায় বিএনপির পক্ষ থেকে আসলে সেটি আসলে চিকিৎসা নিশ্চিত করার জন্য কোনো ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে কিনা? আতিক, প্রথমে আপনাকে বলে রাখতে চাই যে 17 বছর পর যে তারেক রহমান ফিরে আসছেন, এটি নেতাকর্মীদের জন্য অনেক বড় স্বস্তির একটি জায়গা যারা বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃত্বের সাথে জড়িত আছেন। আর যদি আপনি যেটি জানতে চাচ্ছেন যে স্বাস্থ্যগত যে বিষয়টি, এটা আমরা গতকাল থেকে লক্ষ্য করছিলাম, এখানে বেশ কিছু মেডিকেল টিম কিন্তু রাখা হয়েছে, মোবাইল টিমও রাখা হয়েছে। সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কেউ অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা, সেটি আমরা এখন পর্যন্ত বেশ কিছু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা দেখেছি এখানে। আর আমি যদি দেখাই, আপনি এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে। আমার সামনে এখন একটি অ্যাম্বুলেন্স আসছে, যেটি আসলে এখানকার যে পুরো ব্যবস্থাপনা, সেই সব ব্যবস্থাপনার জন্যই মূলত বলা যায়। আর আপনি দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু এখনও নেতাকর্মীরা এই জায়গাটাতে আসা শুরু করেছে। যখন ভোরের আলো ফুটেনি, আমরা ঠিক তখন থেকে দেখছিলাম তারা কিন্তু মিছিল স্লোগান নিয়ে কিন্তু এই পূর্বাঞ্চলের 300 ফিটের যে জায়গাটি, সেই জায়গাটিতে আসছিল। এখন পর্যন্ত তাদের সেই আগমন রয়েছে। প্রত্যেকের মধ্যে আমরা উচ্ছ্বাস উদ্দীপনার এই বিষয়গুলো দেখতে পাচ্ছিলাম। তারা প্রত্যেকেই যেটি জানিয়েছেন যে 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, সামনে নির্বাচন, সব কিছু মিলে তাদের জন্য এখনের যে পরিবেশ, এখন যে উৎসবমুখর একটি মুহূর্ত তারা পার করছেন। সারা রাত তারা এই কনকনে শীতের মধ্যে কিন্তু এখানে পার করেছেন অনেক মানুষ। কারণ তাদের যে বিষয়টি তারা বলেছে যে সামনে থেকে যেন তারা একটু দেখতে পারে, সে কারণে তারা আগের জায়গাটিতে থাকার জন্য এই শীতের মধ্যে সারা রাত কিন্তু এই সড়কের মধ্যে ছিল, অনেকে ফুটপাতের মধ্যেও ঘুমিয়েছে। এরকম কিন্তু অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে। প্রত্যেকের মধ্যেই যেমন আনন্দ উচ্ছ্বাস আছে, তারা অপেক্ষা করছে আসলে আজকে তারেক রহমান আসার পর তিনি যখন বক্তব্য রাখবেন প্রথমবার এই 17 বছর পর দেশের মানুষের সামনে সরাসরি, তারা আসলে সেখান থেকে তাদের জন্য কোনো দিক নির্দেশনা আসছে কিনা সেটির অপেক্ষায়ও আছেন তারা। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, কিছুদিন পরেই আসলে প্রচারণার যে কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখন থেকে আসলে নেতাকর্মীদের মধ্যে যে এলাকা ভিত্তিক কর্মকাণ্ড, সেটি ক্ষেত্রেও কিন্তু যে কর্মযোগ্য, এই জায়গা থেকে কিন্তু আজকে তা শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আর যদি বলে রাখি, আজকে 12টার একটু আগে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নামার কথা রয়েছে তারেক রহমানের বহনকারী যে বাংলাদেশ বিমানটি। এরপরে কিন্তু তিনি সরাসরি এই সমাবেশ স্থলে এসে পৌঁছার কথা রয়েছে। আতিক। জি আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী ফয়সাল হোসেন এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফয়সাল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন প্রশ্ন রয়েছে অনেকের মধ্যেই, গতকালকে আমরা দেখেছি যে মগবাজারে একজন নিহত হয়েছেন এবং এর আগে ওসমান হাদি সহ বেশ কয়েকজনকে আসলে গুলি করাও হয়েছে, গণমাধ্যমে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে আসলে তারেক রহমানের দেশে ফেরা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ইতিবাচক কোনো আসলে পরিবর্তন আনবে কিনা, কি মনে হয় আপনার?
আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি তাহলে এই যে আজকে তারেক রহমান প্রায় 18 বছর পরে দেশে আসছেন, এই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ যেই নিরাপত্তা দেওয়া যায় সেই নিরাপত্তাটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিচ্ছেন এবং প্রায় 3000-এর বেশি পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার র্যাব, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোক, ডিবি, সাদা পোশাকের পুলিশ, এপিবিএন অনেকেই কিন্তু আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে তিনি যে 300 ফিট আসবেন এই 300 ফিট এলাকায় ভিড় করছেন এবং দেশের প্রত্যেকটি প্রান্ত থেকে বাসে করে, গাড়ি ভাড়া করে, প্রাইভেট কার বিভিন্নভাবে কিন্তু তারা গতকাল রাত থেকে আমরা দেখেছি এই সমাবেশ স্থলে আসছেন। তারেক রহমানের আজকে 11:55 বাংলাদেশে অবতরণ করার কথা এবং সেখান থেকে এখানে আসতে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে। তার মানে ধারণা করা যাচ্ছে 1টার দিকে হয়তো এই জনসভাটি অনুষ্ঠিত হবে এবং এই জনসভাকে ঘিরে এর আশেপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে স্টেজের আশেপাশেও পুলিশের ক্যাম্প যেমন বসানো হয়েছে তেমন 300 ফিটের আগে পরে এবং কাঞ্চন ব্রিজের পাশেও কিন্তু আমরা দেখেছি পুলিশের ক্যাম্প বসানো হয়েছে এবং এইসব ক্যাম্পে কিন্তু যাদের সন্দেহ করা হচ্ছে বা যাদের মনে হচ্ছে যে সন্দেহভাজন তাদের কিন্তু চেক করা হচ্ছে এবং তল্লাশির পরেই কিন্তু এই সমাবেশস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া এয়ারপোর্ট থেকে সমাবেশস্থল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে পুরো সড়ক, আমি যদি দেখাই, পুরো সড়ক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং এয়ারপোর্ট থেকে এই মঞ্চ পর্যন্ত এবং মঞ্চ থেকে এভার কেয়ার হয়ে গুলশানে তার বাসা, এই যে রাস্তাটা তিনি যাবেন সেই রাস্তাটায় কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং পুলিশ, র্যাব এবং গোয়েন্দা পুলিশ যাদের বলি, ডিবি, যারা ডিবির সদস্যরা কিন্তু নজরদারিতে রেখেছেন। আমরা তারেক রহমান আসার কয়েকদিন আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্রিফ করেছেন, সেখানে বলেছেন যে প্রায় 3000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন এবং তারেক রহমানের যে গাড়িবহরটি থাকবে সেই গাড়িবহরের আগে পরে কিন্তু পুলিশের স্কোয়াড দেওয়া হবে। একই সাথে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি আছে যেটিকে আমরা সিএসএফ নামে জানি, সেই সিএসএফ কিন্তু তারেক রহমানের নিরাপত্তায় থাকছেন এবং প্রায় শতাধিক সিএসএফকে কিন্তু তারেক রহমানের নিরাপত্তা নিয়োজিত থাকছেন বলে আমরা জেনেছি। আপনি দেখবেন যে তারেক রহমান যে স্টেজে কথা বলবেন সেই স্টেজটা সামনে কিন্তু হাজারো মানুষের ভিড় ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং এটি 300 ফিট সড়ক ইতোমধ্যেই কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে মানুষের ভিড়ে। একই সাথে 300 ফিটের পরে একটি মাঠ রয়েছে, এই মাঠটিও কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে এবং আমরা যেটা বিএনপির মিডিয়া সেল থেকে জেনেছি যে যদি বিশৃঙ্খলা যাতে না হয় এই কারণে কিন্তু প্রত্যেকটি জায়গায় জায়গায় বিভিন্ন এলাকা থেকে কে কোন জায়গায় এসে বসবে বা কোন এলাকার মানুষ কোন স্পটটিতে থাকবে সেটি কিন্তু আগে থেকে নির্ধারণ করা দেওয়া হয়েছে। একই সাথে সাধারণ মানুষের জন্য কিন্তু অস্থায়ী পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে কিন্তু আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গাড়িও কিন্তু এই আশেপাশে অবস্থান করছে। তো সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে এবং আশা করা যাচ্ছে একটি শান্তিপূর্ণ এবং জনমানুষ ভর্তি একটি বিশাল সমাবেশ আজকে অনুষ্ঠিত হবে। জি ফয়সাল, অনেক ধন্যবাদ, থাকুন আমাদের